নমস্কার সবাইকে, নলেজ জার্মিনেশনের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটা হচ্ছে, যেহেতু আমরা এসএসসি এক্সামিনেশনের জন্য প্রিপারেশনের জন্য ভিডিও কন্টেন্ট ভিডিও মানে পড়ার ভিডিও দিতে শুরু করেছি। অলরেডি একটা চ্যানেলে দিয়েছি। আমি ভাবছি যে পরীক্ষার দিন তক যতগুলো দেওয়া পসিবল হবে আমার পক্ষে দেওয়ার চেষ্টা করব। তো শুরুতেই বলে রাখি, আজকে যে টপিক সেটা হচ্ছে রেঞ্জ অফ থ্যালাস্ট্রাকচার। অ্যালগির ক্ষেত্রে আমরা দেখব রেঞ্জ অফ থ্যালাস্ট্রাকচার হচ্ছে শৈবাল এর থ্যালাস মানে তার যে বডিটা, তার গঠন এবং তার গঠনের বৈচিত্র্য কী কী হতে পারে সেইটাই আমি চেষ্টা করছি একটা ভিডিওর মধ্যে দিয়ে দিতে। ইনকেস যদি অনেক বড় হয়ে যায়, যে মানে অনেক বেশি যদি হয়ে যাচ্ছে, তখন আমি হয়তো দুটো পার্ট করে দেবো। আদারওয়াইজ আমি চেষ্টা করবো যে এই ভিডিওটার মধ্যে সংক্ষেপে যাতে ফুল রেঞ্জ অফ থ্যালাস্ট্রাকচারটা থাকে, যেটা ওয়েস্ট বেঙ্গল এসএসসি এসএলএসটি 9, 10 এবং 11, 12 দুটোর সিলেবাসেই কিন্তু রয়েছে এই জায়গাটা, এবং এটা একটা ইম্পর্ট্যান্ট জায়গা। শুধু এসএসসি স্টুডেন্ট নয়, শুধু এসএলএসটির ক্যান্ডিডেট 2025 বা তারপরের ক্যান্ডিডেটদের জন্য নয়, এটা যারা গ্র্যাজুয়েশনে অনার্স বটনিতে বা যারা পাস কোর্সে বটনি আছে তাদের সবার জন্য প্রযোজ্য, এবং তারা সবাই পড়তে পারে। এবং তার সাথে তারা পড়তে পারে যারা নিট এবং 11-এর স্টুডেন্ট, নিটের প্রিপারেশন করছে তাদের জন্য বটে। ঠিক আছে। আর ঘটনা হচ্ছে যে যেহেতু সংক্ষেপে আমি করার চেষ্টা করছি, একটা ভিডিওতে করার চেষ্টা করছি, সেহেতু হয়তো জিনিসটা একটু লেন্দিও হবে, আর একই সাথে হয়তো কিছু সংক্ষেপে হতেও পারে, বাট আমি চেষ্টা করবো যে ম্যাক্সিমাম ইনফরমেশন যাতে দিয়ে দেওয়া যায়। তো টপিক হচ্ছে রেঞ্জ অফ থ্যালাস্ট্রাকচার। একেই আমরা বলবো শৈবাল এ থ্যালাসের গঠন। আচ্ছা, এইবারে এখান থেকে যেটা বলার আছে সেটা হচ্ছে যে 9, 10-এর ক্যান্ডিডেটরা যারা মানে টিজিটি পরীক্ষা দিচ্ছেন, ঠিক আছে, টিজিটি আর পিজিটি, এই দুটো ক্যান্ডিডেটরাই জন্যই এই ভিডিওটা রয়েছে। বাট টিজিটিতে যেহেতু বাংলাটা একটু দরকার, তার জন্য আমি চেষ্টা করবো যে টার্মস অ্যান্ড টার্মিনোলজিগুলো যাতে একটু বাংলায় একটু আমি বলে বলে যাব। ঠিক আছে। এবার রেঞ্জ অফ থ্যালাস্ট্রাকচার মানে একটা অ্যালগি। এখন অ্যালগি বা শৈবাল এরা সৃষ্টির শুরু থেকে পৃথিবীতে রয়েছে মোটামুটি। ঠিক আছে। তো সৃষ্টির শুরু থেকে যখন রয়েছে, তারা কিন্তু শুরুর দিকে আমরা জানি যেসব কোষেরা ছিল বা যেসব জীবেরা ছিল, তারা বেসিক্যালি ছিল এককোষী। ঠিক আছে। এককোষী অর্থাৎ তাদের একটা কোষ দিয়ে তাদের যাবতীয় কাজকর্ম তারা সব করে নিত, এবং অ্যাট দ্য সেম টাইম তারা প্রোক্যারিওটিকও ছিল। প্রোক্যারিওটিক মানে তারা আদি ছিল। ঠিক আছে। আদি, তাদের নিউক্লিয়াস ছিল মানে একটা অনুন্নত নিউক্লিয়াস, যেখানে নিউক্লিয় পর্দা বা নিউক্লিয় লাস ঠিকঠাক ছিল না। ঠিক আছে। ক্রোমোজোম ছিল না, ডিএনএ ছিল, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো সেই এককোষী দিয়ে শুরু তো হয়েছিল, বাট সময়ের সাথে সাথে যখন ইভলিউশন হয় তখন কিন্তু এই এককোষীরাই বহুকোষীতে পরিণত হয়েছে, এবং তারা নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হয়েছে প্রপারলি। কখনো কখনো আবার মানে অসমভাবেও অ্যারেঞ্জ হয়েছে, বাট তারা যেটা করেছে সেটা হয়েছে যে তারা বহুকোষী হয়ে জীবনযাপন শুরু করেছে, এবং তাদের মধ্যে প্রচুর ভ্যারাইটি দেখতে পাওয়া গেছে। অর্থাৎ এই এককোষী থেকে বহুকোষী এবং প্রোক্যারিওটিক থেকে যখন ইউক্যারিওটিক হয়েছে, যখন নিউক্লিয়াস তাদের উন্নত হয়েছে, এই যে জার্নিটাতে, এই পুরো জার্নিটাতে তাদের বিভিন্ন ধরনের আমরা বিভিন্ন টাইপস দেখতে পাবো। যেমন কেউ চলতে পারছে, কেউ চলতে পারছে না, কেউ মোটাইল, নন মোটাইল, কেউ আবার কেউ ব্রাঞ্চড, কেউ ব্রাঞ্চ নয়। এই ছোটোখাটো জিনিস নিয়েই এই রেঞ্জ অফ থ্যালাস্ট্রাকচারের টপিকটা। আমি আশা করছি সবার খুব ভালো লাগবে। মোটামুটি একটু মজা নিয়ে এই ছোট্ট জায়গাটা কমপ্লিট হয়ে যাবে, যেটা সিলেবাসের একটা ভাইটাল পোর্শন, বটনি পোর্শনের, মানে এসএসসির এসএলএসটি 9, 10, 11, 12-এর বটনির যে পোর্শনটা, তার মধ্যে এই জায়গাটা খুব একটা ইম্পর্ট্যান্ট একটা জায়গা। ঠিক আছে। অ্যালগির জায়গাটা আমরা কভার করার চেষ্টা করছি। ঠিক আছে। তো চলো শুরু করা যাক। তাহলে আমরা রেঞ্জ অফ থ্যালাস্ট্রাকচার দেখছি। তো রেঞ্জ অফ থ্যালাস্ট্রাকচারে প্রথমে আমরা অ্যালগি বা শৈবালকে দেখব। শৈবাল বা অ্যালগি। ঠিক আছে। একে প্রধানত আমরা দুভাগে ভাগ করতে পারছি। একটা হচ্ছে ইউনিসেলুলার। ইউনি শব্দের অর্থ হচ্ছে এক, আর সেলুলার মানে জানো কোষ।
তাহলে একে আমরা একসাথে এককোষী বলতে পারছি। মানে এই ইউনিসেলুলার অ্যালগি যারাই রয়েছে তারা ম্যাক্সিমাম বা সবাই এককোষী। আচ্ছা, আরেকটা ভাগ রয়েছে যেটা হচ্ছে মাল্টিসেলুলার। মাল্টিসেলুলার, মাল্টি শব্দের অর্থ হচ্ছে বহু, ঠিক আছে। মাল্টি শব্দের অর্থ হচ্ছে বহু, আর সেলুলার শব্দের অর্থ হচ্ছে কোষী, কোষ বা কোষিকা। তাহলে বহু কোষী আর এক কোষী। এইবারে তাহলে অ্যালগির মধ্যে যারা ইউনিসেলুলার তাদেরকে আমরা দুটো মেজর ভাগে ভাগ করছি। এই দুটো মেজর ভাগ হচ্ছে, তাদেরকে আমরা একটা ভাগে রাখছি যেটা হচ্ছে মোটাইল। মোটাইল মানে যারা চলতে পারে, চলন শক্তি রয়েছে, ঠিক আছে। এবং আমরা জানি যে চলবার জন্য তখনকার সেই সময় কোষেদের একটা বিশেষ অঙ্গ থাকতো যাকে আমরা ফ্লাজেলা বলতাম। কি বলতাম? ফ্লাজেলা। তো যারা মোটাইল তাদের ফ্লাজেলা থাকবে প্রথম, এবং তার জন্য তাদেরকে আমরা ফ্লাজেলেটেডও বলতে পারি। তাহলে যত মোটাইল অ্যালগি রয়েছে তারা সবাই ফ্লাজেলেটেড হলো। আচ্ছা, একই সাথে তাহলে এককোষীর মধ্যে কিছু অ্যালগি রয়েছে যারা মোটাইল নয়, তাহলে তাদেরকে আমরা নন মোটাইল বলতে পারি, ঠিক আছে। তাহলে কিছু অ্যালগি রয়েছে যারা মোটাইল নয়, তাদেরকে নন মোটাইল বলতে পারছি। এইবারে যারা মোটাইল তাদের একটু দেখব, তাহলে এই জায়গাটা একটু আমরা কন্টিনিউ করব। তাহলে মোটাইলের আন্ডারে তাহলে কারা পড়বে না, মোটাইলের আন্ডারে বিশেষ কিছু অ্যালগি আমি নাম করে দিচ্ছি, যেমন হচ্ছে এক ক্লামাইডোমোনাস। অনেকেই চেনো, ছোটো বাচ্চা থেকে মানে 11-12 স্টুডেন্টরা ক্লামাইডোমোনাসকে চেনে, ঠিক আছে। ক্লামাইডোমোনাস, ক্লামাইডোমোনাস খুব ওয়েল নোন একটা অ্যালগির মধ্যে, ঠিক আছে, যার দুটো ফ্লাজেলা তুমি দেখতে পাবে, ঠিক আছে। তাহলে ক্লামাইডোমোনাস হচ্ছে আমাদের একটা মোটাইল অ্যালগি, ঠিক আছে। এই ছাড়া ক্লামাইডোমোনাস কোন ফ্যামিলির মধ্যে, একই মানে এই সাথে সাথে আমি কিছু ইনফরমেশন দিয়ে যাচ্ছি যেগুলো শর্ট প্রশ্নতে আসার সম্ভাবনা রয়েছে। যেমন ক্লামাইডোমোনাস হচ্ছে ক্লোরোফাইসি ক্লাস থেকে, ঠিক আছে, ক্লোরোফাইসি থেকে। আর কি এক্সাম্পল হতে পারে? ইউগ্লিনা হতে পারে। ইউগ্লিনা হচ্ছে ইউগ্লিনোসি, ঠিক আছে, গ্লিনোফাইসি ক্লাস থেকে। আর কি এক্সাম্পল হতে পারে? তো ম্যাক্সিমাম এক্সাম্পল আমি দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। যেমন ফ্যাক্টাস, ঠিক আছে। তো ম্যাক্সিমাম এক্সাম্পল আমি এই জন্যই দিচ্ছি যাতে এই টপিকটা থেকে শুধু এই টপিক মানে প্রচুর প্রশ্ন, ম্যাক্সিমাম প্রশ্ন যাতে সবাই মিলে মানে এখান থেকে পেতে পারো, ঠিক আছে। তো এইটাই হচ্ছে মেন উদ্দেশ্য। তাহলে আমরা ফ্যাক্টাস দেখলাম, ক্লামাইডোমোনাস দেখলাম, ইউগ্লিনা দেখলাম, এরা সবাই মোটাইল, ঠিক আছে। ফ্লাজেলেটেড মানে এদের গমনাঙ্গ আছে যার দ্বারা এরা এক স্থান থেকে অন্য স্থানে কী করতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, ঠিক আছে। ইউগ্লিনা হচ্ছে, ক্লামাইডোমোনাস হচ্ছে। এছাড়া আরও একটা দুটো এক্সাম্পল, যেমন ক্রিসামিবা হচ্ছে একটা এক্সাম্পল, ঠিক আছে, এটাও লিখে দিচ্ছি, ক্রিসামোইবা, ঠিক আছে। তো এরা রয়েছে। এইবারে চলে আসো এখানে। তাহলে ইউনিসেলুলার পড়ছি আমরা এতক্ষণ ধরে, ইউনিসেলুলারের মধ্যে মোটাইল পড়া হয়ে গেল। এইবারে মোটাইলের মধ্যে মোটাইল হয়ে গেল, তাহলে আমরা এবারে দেখব নন মোটাইল, ঠিক আছে। এবারে নন মোটাইলের মধ্যে কারা রয়েছে না, নন মোটাইল মানে যারা চলতে পারে না, যাদের ফ্লাজেলা থাকবে না, তাহলে নন ফ্লাজেলেটেড আমরা বলতে পারি, যে যাদের কাছে ফ্লাজেলা থাকবে না, ঠিক আছে। তো ফ্লাজেলা থাকবে না কাদের কাছে না, তার কতগুলো এক্সাম্পল যেটা আসতে পারে। যেমন একটা হচ্ছে স্পাইরুলিনা, ঠিক আছে। স্পাইরুলিনা হচ্ছে সায়ানোফাইসি ক্লাস থেকে, ঠিক আছে। আচ্ছা, আর কি এক্সাম্পল হতে পারে না, আর এক্সাম্পল হতে পারে ক্লোরেল্লা, ঠিক আছে, ক্লোরেল্লা। আর এক্সাম্পল হতে পারে গ্লোকাপসা, আচ্ছা। তাহলে নন মোটাইলের যদি এক্সাম্পল যদি এরকম প্রশ্ন দিয়ে দেয় যে অপশানে দিয়ে দিল ক্লামাইডোমোনাস, এদিকে ইউগ্লিনা, এদিকে স্পাইরুলিনা, আর এইদিকে ফ্যাক্টাস দিয়ে দিল, তাহলে স্পাইরুলিনা হবে কারেক্ট আনসার। যে নন মোটাইল অ্যালগি এদের মধ্যে কোনটে
যাই হোক, এটা আমি অনেক সহজ একটা এক্সাম্পল দিলাম, আরও জটিল হতে পারে, বাট এটা বেসিক একটা ইনফরমেশনের মধ্যে আমাদের ছিল জিনিসটা, তার জন্য। এইবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে মাল্টিসেলুলার অ্যালগি। ঠিক আছে, তাহলে মাল্টিসেলুলার আমি এখানে আরেকবার লিখছি যাতে ওই জায়গাটা যে মানে একদম ফ্রেশ একবার লিখছি, মাল্টি সেলুলার মানে এটা বহুকোষী। ঠিক আছে, তাহলে মাল্টিসেলুলার বা বহুকোষীর মধ্যে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এদের প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কলোনিয়াল অ্যালগি। তাহলে মাল্টিসেলুলারের মধ্যে ফার্স্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে কলোনিয়াল অ্যালগি। এই কলোনিয়াল অ্যালগির যে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রথমত তো মাল্টিসেলুলার মানে একের বেশি কোষ দিয়ে তৈরি হবে। আর আরেকটা ব্যাপার যেটা রয়েছে যে কলোনিয়ালের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে অনেকগুলো কোষ, ঠিক আছে, বাট একটা নাম্বারটা একটা লিমিটেড নাম্বার হবে, অনেকগুলো কোষ খুব সুন্দরভাবে অ্যারেঞ্জড হয়ে থাকে। ঠিক আছে, খুব সুন্দরভাবে নিজেদের মধ্যে একটা মিউসিলেজিনাস সাবস্টেন্স থাকে যা নিজেদের মধ্যে আটকে থাকে নিজেরা। ঠিক আছে, নিজেদের মধ্যে কানেক্ট হয়ে থাকে, তখন সেটাকে আমরা কলোনিয়াল বলি। এই কলোনিয়ালকে আবার ভাগ করা যায়, কলোনিয়ালকে আমরা দুভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিনোবিয়াম, একটা হচ্ছে সিনোবিয়াম টাইপ, আর একটা হচ্ছে এগ্রিগেটেড ফর্ম। তাহলে সিনোবিয়াম যেটা হচ্ছে সেইটার যে বিশেষ বৈশিষ্ট্য, তাহলে কলোনিয়াল মানে তো কলোনি করে থাকবে, যেমন আমাদের যেসব জায়গায় আজকাল তো শহরাঞ্চলে বিশেষ করে একটা কলোনি সৃষ্টি হয়, প্রথমে ফ্ল্যাট বাড়ি তৈরি হয় সেখানে, এবং সেখানে সেই কলোনির মধ্যে বিভিন্ন মানুষজন বসবাস করে। অ্যালগিদের ক্ষেত্রেও তাই, অনেকগুলো একই ধরনের অ্যালগি একসাথে একটা কলোনি তৈরি করে। বাট সিনোবিয়ামের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে যে ডেফিনাইট নাম্বার থাকবে এখানে। এখানে কি থাকবে? ডেফিনাইট নাম্বার থাকবে, মানে নাম্বারটা একদম নির্দিষ্ট নাম্বার দিয়ে অনেকগুলো কোষ মিলে একটা কোষ মানে একটা অ্যালগি তার কলোনি তৈরি করবে। অর্থাৎ সিনোবিয়াম যেটা বলছে, ঠিক আছে, সিনোবিয়ামের জায়গায় আমরা দেখতে পাবো যে এখানে অনেকগুলো সেল একসাথে রইবে এবং তারা এত সুন্দরভাবে অ্যারেঞ্জড হয়ে থাকবে যে তাদের যদি মানে ফ্লাজেলা থাকে তারা সবাই একসাথে 1 2 3 4 5 6 সবাই একসাথে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারবে। তো এইটা হচ্ছে সিনোবিয়াম, মানে যেটা কলোনিয়ালের মধ্যে সিনোবিয়ামের যে বৈশিষ্ট্যটা, তারা অনেকগুলো সেল একই ধরনের হবে এবং তারা একটা নির্দিষ্ট নাম্বারের, ঠিক আছে, তারা নির্দিষ্টভাবে ডেফিনাইট শেপে অ্যারেঞ্জড হয়ে থাকবে। ঠিক আছে, তখন সেটাকে আমরা সিনোবিয়াম বলছি। এবং এই সিনোবিয়ামের মধ্যে আমরা অনেক এক্সাম্পল দেখতে পাবো যেগুলো দারুণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেমন এই এক একটা কলোনিতে 16টা অ্যালগিও থাকতে পারে। যেমন এক্সাম্পল হচ্ছে প্যান্ডোরিনা। ঠিক আছে, প্যান্ডোরিনার ক্ষেত্রে 16টা কোষ একসাথে থাকে এরকম। ঠিক আছে, 16 সেল। আচ্ছা, আর ইউডোরিনা এর ক্ষেত্রে আমরা দেখব 32টা কোষ একসাথে থাকে। এই যে ভলবক্স, আমরা ওয়েল নোন একটা অ্যালগি ভলবক্স, আমরা জানি যে কলোনিয়াল ইয়েতে থাকে, কলোনি তৈরি করে থাকে। তো ভলবক্সের ক্ষেত্রে 500 থেকে 50,000 পর্যন্ত সেল একসাথে দেখতে পাওয়া যায় ভলবক্সের ক্ষেত্রে। সো এইটা হলো সিনোবিয়ামের ক্ষেত্রে। এবারে সিনোবিয়ামের আবার টাইপস দেখতে পাওয়া যায়, যেমন দু ধরনের হতে পারে সিনোবিয়াম। ঠিক আছে, সিনোবিয়াম কলোনিয়াল অ্যালগি দু ধরনের হতে পারে। এক হতে পারে মোটাইল, তাদিকে আমরা সিনোবিয়াম কলোনিয়াল মানে কলোনিয়াল সিনোবিয়াম অ্যালগি বলবো, আর একটা হচ্ছে কলোনিয়াল সিনোবিয়াম নন মোটাইল। অর্থাৎ এখানে তারা একসাথে থেকে তারা চলাফেরা করতে পারছে, যদি তাদের যদি ফ্লাজেলা থাকছে, ফর এক্সাম্পল যেমন আমরা ভলবক্সকে জানি, ঠিক আছে, বা এখনই পড়লাম ভলবক্সের মতো অ্যালগি যারা রয়েছে, তারা কি করছে, তারা একসাথে যুক্ত হচ্ছে এবং তাদের সবার ফ্লাজেলা রয়েছে, মানে তার যে ইন্ডিভিজুয়াল সেলটা তার কাছে ফ্লাজেলা রয়েছে, ফলে সবারই আমরা দেখতে পাচ্ছি ফ্লাজেলা হয়ে যাচ্ছে। এবং এই সমস্ত ফ্লাজেলা নিয়ে তারা এক স্থান থেকে যখন অন্য স্থান যাচ্ছে তখন তাদেরকে আমরা মোটাইল বলছি। আর অ্যাট দ্য সেম টাইম, তাহলে ভলবক্স হচ্ছে একটা এক্সাম্পল, ভলবক্স বাদ দিয়ে আরও এক্সাম্পল রয়েছে,
যেমন আমরা একটু আগেই যেগুলো পড়লাম সেইগুলো কিন্তু মোটাইলের মধ্যে পড়ছে, ইউডোরিনা, ঠিক আছে, প্যান্ডোরিনা, আমি আর লিখছি না, ঠিক আছে। তো এরা সিনোবিয়ামের মধ্যে পড়ছে এবং মোটাইল পড়ছে। এবং নন মোটাইল মানে তারা কলোনি তৈরি করে থাকছে, বাট তাদের মধ্যে কি নেই না, তাদের মধ্যে ফ্লাজেলা নেই, তারা মুভ করতে পারছে না, ঠিক আছে। তখন তো এই ক্ষেত্রে যে এক্সাম্পলগুলো ওয়েল নোন এক্সাম্পল সেইগুলো হচ্ছে, একটা হচ্ছে হাইড্রোডিকটিয়ন। হাইড্রোডিকটিয়নের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, যে কতগুলো সেল হেক্সাগোনাল স্ট্রাকচার তৈরি করে তারা নিজেদের মধ্যে একটা কলোনি তৈরি করেছে, ঠিক আছে, অ্যারেঞ্জ আছে প্রপারলি, বাট তারা কি করতে পারছে না, তারা মুভ করতে পারছে না। তো এইটা যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে হাইড্রোডিকটিয়নের ছবি, ঠিক আছে। এই একটা জিনিস দেখতে পাচ্ছি, এই হেক্সাগোনাল একটা স্ট্রাকচার তৈরি করে, এটাকে বলা হয় হেক্সাগোনাল মেস, ঠিক আছে। আচ্ছা, এই ধরনের এক্সাম্পল আরও আছে, যেমন সিনেডেসমাস, ঠিক আছে। এরা কি করে না, এদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কতগুলো সেল পর পর এরকম থাকে, ঠিক আছে, এরকমভাবে তাদের এরকম পিরামিড থাকে, তাদের সেলের মধ্যে নিউক্লিয়াস এবং পিরামিড থাকে, নিউক্লিয়াস থাকে, ঠিক আছে। এবং তার সাথে তাদের যেটা থাকে সেটা হচ্ছে প্রসেস থাকে, এইটাকে আমরা প্রসেস বলছি। তাদের কিন্তু যেটা থাকে না সেইটা হচ্ছে তাদের কোনো রকম ফ্লাজেলা থাকে না। তাহলে এইটা হলো মোটাইল আর নন মোটাইলের মধ্যে আমরা কিসের মধ্যে এই পার্থক্যটা দেখতে পেলাম, সিনোবিয়ামের মধ্যে দেখতে পেলাম। এইবারে চলে আসি আমরা যে জায়গাটা ছেড়ে এসেছি সেটা হচ্ছে এগ্রিগেট ফর্ম, ঠিক আছে। এগ্রিগেটের মধ্যে আমরা যেটা দেখতে পাবো, এগ্রিগেটের মধ্যে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এখানে যে সেলগুলো অ্যারেঞ্জড থাকে, এখানে মানে অ্যারেঞ্জ থাকছে, ঠিক আছে, কলোনি তৈরি করছে, বাট এখানে ইররেগুলার অ্যারেঞ্জমেন্ট। ইররেগুলার অ্যারেঞ্জমেন্ট মানে মানে প্রপারলি যে একটা অ্যারেঞ্জমেন্ট হবে, যেটা আমরা ভলবক্সের ক্ষেত্রে দেখেছিলাম, এখানে কিন্তু তা না, এখানে একটা ইররেগুলার অ্যারেঞ্জমেন্ট আমরা দেখতে পাবো, ঠিক আছে, যেখানে সেলরা রইবে সাথেই, বাট তারা প্রপার একটা যে অ্যারেঞ্জমেন্ট সেখানে থাকবে না, তার জন্য এটাকে এগ্রিগেটেড ফর্মও বলছে। এইবারে এই এগ্রিগেটেড ফর্মকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করি, বা এর কতগুলো টাইপস পাওয়া যায়, ঠিক আছে। তা আমরা আবার এই টাইপসগুলো একবার দেখবো, এগ্রিগেটেড ফর্মের মধ্যে যে টাইপসগুলো দেখতে পাওয়া যাচ্ছে সেইগুলো। এগ্রিগেটের মধ্যে আমরা অনেকগুলো টাইপ দেখব, তার মধ্যে প্রথমে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে পালমেলয়েড, ঠিক আছে। এইগুলোর তো আলাদা করে বাংলা কোনো নাম নেই, পালমেলয়েডকে পালমেলয়েডই বলা হয় বাংলাতে, কলোনিয়ালকে কলোনি বলবো বাংলাতে, ঠিক আছে। মোটাইল হলে তাহলে সচল বলবো, নিশ্চল এ আগের যেগুলো পড়লাম, নিশ্চল মানে হচ্ছে সে নন মোটাইল, ঠিক আছে। এইবারে দেখব পালমেলয়েড, যেটা পালমেলয়েড মানে হচ্ছে যে এখানে আগেই জানতে পারলাম যে যেহেতু আমরা এগ্রিগেটেড পড়ছি, তার মানে এখানে ইররেগুলার অ্যারেঞ্জমেন্টে থাকবে অবশ্যই, যেটা সিনোবিয়ামে ছিল রেগুলার অ্যারেঞ্জমেন্ট, সেটা হবে না। তবে এখানে ইররেগুলার অ্যারেঞ্জমেন্ট হলো একটা বিশেষ যেটা দেখতে পাওয়া যায় বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে তারা অ্যারেঞ্জমেন্টের মধ্যে হঠাৎ করে কিছু অ্যালগি, লেটস সাপোজ যে কিছু অ্যালগি এরকম অ্যারেঞ্জ হয়ে আছে প্রপার, ঠিক আছে, এবড়ো খেবড়ো অবস্থাতেই আছে হয়তো, তারা কি করে লাইফ সাইকেলের একটা বিশেষ সময়, মানে হতে পারে সেটা ফেভারেবল নয়, আনফেভারেবল কন্ডিশনে তাদের একটা সময় ফ্লাজেলা ছিল, সে কি করলো এই আনফেভারেবল কন্ডিশনে ফ্লাজেলাগুলো সব ত্যাগ করে দিল। তো এই সেম জিনিস যদি আনফেভারেবল কন্ডিশনে ফ্লাজেলাগুলো ত্যাগ করে দেয়, তাহলে কি হয়ে যাবে, মোটাইল থেকে নন মোটাইল হয়ে যাবে, ইররেগুলার কলোনিগুলো মোটাইল থেকে নন মোটাইল হয়ে যাবে। তো তখন এরা নিজেদের মধ্যে তো একটা মিউচুয়াল আবরণীতে আবৃত হয়ে থাকেই,
বাট এখানে যে ঘটনাটা ঘটে যে তারা কি করে, হঠাৎ করে যখন মানে ফ্লাজেলাগুলো ত্যাগ করে দেয়, এই ফ্লাজেলা ত্যাগ করার এই হঠাৎ সিচুয়েশনটাকে বলা হয় পালমেলা। মানে এই সিচুয়েশন, ধরো আমি এক্সাম্পল দিচ্ছি এমনি বোঝার জন্য না, এটা রিয়েল এক্সাম্পলই হচ্ছে। ধরো এটা ক্লামাইডোমোনাস, ঠিক আছে, ক্লামাইডোমোনাস, অনেকগুলো ক্লামাইডোমোনাস মিলে একটা কলোনি বানিয়েছিল। কী হলো, একটা আনফেভারেবল কন্ডিশন হলো, সেখানে তারা সবাই ফ্লাজেলা ত্যাগ করলো, এবং যখনই তারা ফ্লাজেলা ত্যাগ করলো তারা দেখতে হয়ে গেল অনেকটা পালমেলার মতো। পালমেলা হচ্ছে এক ধরনের অ্যালগি, ঠিক আছে, একটি শৈবাল, তার মতো দেখতে হয়ে গেল। তখন এই স্টেজটিকে বলা হয়, এই ক্লামাইডোমোনাসের যে বিশেষ স্টেজ, এই স্টেজটিকে বলা হয় পালমেলা স্টেজ। এই বিশেষ স্টেজটাকে পালমেলা স্টেজ বলা হয়, এবং এই টাইপের অ্যালগি যাদের মধ্যে এই বৈশিষ্ট্যটা দেখতে পাওয়া যায় এগ্রিগেটেড ইয়ের মধ্যে, তাদেরকে বলা হয় পালমেলয়েড টাইপ। যার আমি একটা এক্সাম্পল দিলাম, সেটা হচ্ছে ক্লামাইডোমোনাস। বোঝা গেল? আশা করছি বোঝা যাচ্ছে। ঠিক আছে, ভিডিওটা একটু বড় হচ্ছে, বাট ভিডিওটা তুমি কমপ্লিট যখনই দেখবে তখন তোমার কাছে একটা পুরো টপিক কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, বেশ, তাহলে পালমেলয়েড হয়ে গেল। পালমেলয়েড সম্পর্কে যদি কোনো প্রশ্ন আসে, আশা করছি আমরা সবাই পারবো সেই প্রশ্নের আনসার দিতে। কিছু এক্সাম্পল একটু দেখে নেব পালমেলয়েড থেকে, কিছু এক্সাম্পল একটু দেখে নেব। ঠিক আছে, যেমন একটা হলো ক্লামাইডোমোনাস। অবশ্যই ক্লামাইডোমোনাস বাদ দিয়ে আরও যে কটা এক্সাম্পল হতে পারে, যেমন পালমোডিকটিয়ন, এইটা হচ্ছে ক্লোরোফাইসি ক্লাস থেকে। আচ্ছা, আর কি আছে? আরেকটা আছে, মানে আরও অনেক আছে, আমি ইম্পর্টেন্ট কিছু বলছি। মাইক্রোসিস্টিস হচ্ছে সায়ানোফাইসি। ঠিক আছে, আমি পুরোটা লিখছি না, সায়ানোফাইসি থেকে। আর হচ্ছে ক্লোরোস্যাক্কাস, এটা হচ্ছে জ্যান্থোফাইসি থেকে। ঠিক আছে, এইরকম করে আছে গ্লিওক্লোরিস। ঠিক আছে, এটাও হচ্ছে জ্যান্থোফাইসি থেকে। তো এই কটা এক্সাম্পল আমি সবগুলো এই জন্য লিখে দিলাম। হতে পারে আরও বেশিও থাকতে পারে, আমার কাছে এই মুহূর্তে নেই। তো কেউ যদি আরও অন্য কোনো বই থেকে এক্সট্রা এক্সাম্পল পাও, তাহলে সেটাও মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, আমি স্টুডেন্টদের সবারই যাতে একটা মিলেমিশে একটা গ্রুপ স্টাডির মতো করতে পারে, তার জন্য আমি একটা গ্রুপ বানিয়েছি SLSTর জন্য। তো লিঙ্কটা দিয়েছি ইয়েতে, ডেসক্রিপশানে, চাইলে জয়েন হয়ে যেতেও পারো সবাই। একটা আলোচনা করে, বা আরও এক্সট্রা যদি কারো কিছু আলোচনার থাকে, তাহলে সেই আলোচনাতে আমিও থাকবো, এবং যে যতটা জানে নিজেদের মধ্যে একটা আলোচনা করা যেতে পারে। ঠিক আছে, যাই হোক, এটা কোনো বাধ্যতামূলক কিছু না, ইচ্ছা থাকলে জয়েন হতেই পারে সবাই। ঠিক আছে, তো অবশ্যই যারা পড়াশোনার জন্য জয়েন হবে তারাই যেমনি জয়েন হয়, মানে এমনি শুধু বিনা কারণে জয়েন হয়ে কোনো লাভ নেই। আচ্ছা, সেকেন্ড আমরা দেখবো, একটা দেখলাম তাহলে এগ্রিগেটের মধ্যে পালমেলয়েড, যেটা আশা করছি খুব সুন্দর করে বোঝা গেল। এবার নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে ডেনড্রয়েড। ঠিক আছে, এই ডেনড্রয়েডটা ডেসক্রাইব করার জন্য আমি একটু নিচে লিখছি। ঠিক আছে, ডেনড্রয়েড টাইপের বিশেষ যে বৈশিষ্ট্য হচ্ছে, সেটা হচ্ছে এদের মধ্যেও মিউকাস দিয়ে মানে থ্যালাসটা আটকে থাকে। ঠিক আছে, তো থ্যালাসের কোষগুলি নিজেদের মধ্যে এত সুন্দরভাবে যুক্ত হয়ে থাকে যে দেখতে মনে হয় যেন মানে মাইক্রোস্কোপিক কোনো ভিউজ দেখছি। মানে একটা খুব ছোট্ট পারা যদি একটা, ঠিক আছে, খুব ছোট্ট পারা যদি একটা আমরা দেখতাম যে একটা গাছ রয়েছে, ঠিক আছে, সেটা যদি মাইক্রোস্কোপে দেখা হতো, তাহলে অবশ্যই আমরা ডেনড্রয়েডস এর ক্ষেত্রে সেটা মানে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। ডেনড্রয়েডস কি বললাম, যে ডেনড্রয়েডসের বিশেষ যে বৈশিষ্ট্যটা হচ্ছে, সেটা হচ্ছে যে মাইক্রোস্কোপিক প্ল্যান্টের মতন বা বৃক্ষের মতন দেখতে হয়। ঠিক আছে, এইরকম অনেকটা, এবং এই যে যার সাহায্যে যুক্ত হয়ে থাকে সে একটা কোষ আরেকটা কোষের সাথে, এইটাকে বলা হয় মিউসিলেজিনাস থ্রেড। ঠিক আছে, এক্সাম্পল হচ্ছে এই অ্যালগিটার ক্রিসোডেনড্রন। এই এক্সাম্পলটা হচ্ছে ক্রিসোডেনড্রন। ঠিক আছে,
এটা কি বললাম তাহলে? ডেন্ড্রয়েডস হচ্ছে যে গাছের মতন, যদি মাইক্রোস্কোপে আমরা দেখি দেখতে মনে হবে যে একটা গাছ। কি হয়, অ্যালগিগুলো এরা এক একটা ইন্ডিভিজুয়াল অ্যালগি, তো অ্যালগিগুলো একের সাথে একে অপরের সাথে যুক্ত হয়ে আছে মিউকাস দিয়ে, এই মিউসিলেজিনাস থ্রেড দিয়ে, ঠিক আছে। এটা দেখতে অনেকটা বৃক্ষ সাদৃশ্য, বাংলায় যারা পড়ছো বৃক্ষ সাদৃশ্য যদি প্রশ্নটা আসে তাহলে এইটা ডেন্ড্রয়েডসের মধ্যে পড়বে। এবং এর আরেকটা এক্সাম্পল হচ্ছে প্রেসিনোক্লেডাস, ঠিক আছে, যেটা ক্লোরোফাইসির মধ্যে পড়ে। প্রেসিনোক্লেডাস যেটা ক্লোরোফাইসি এর মধ্যে পড়ে। তাহলে ডেন্ড্রয়েডস হয়ে গেল। তাহলে এটা 2 নম্বরের ডেন্ড্রয়েডস, এখানে 2 নম্বরের ডেন্ড্রয়েডস। 3 নম্বরে আমরা দেখব রাইজোপোডিয়াল। রাইজোপোডিয়াল এটা একটা টাইপ, এটাকে আমি পাশে এইখানে লিখছি, ঠিক আছে। রাইজোপোডিয়াল এদের ব্যাপারটা হচ্ছে যে এরা কি করে, এই এগ্রিগেটের মধ্যে আমরা পড়ছি কিন্তু, ঠিক আছে। এগ্রিগেটের মধ্যে প্রথমে পালমেলয়েড পড়লাম, তারপর ডেন্ড্রয়েড পড়লাম, এবারে যেটা পড়ছি সেটা হচ্ছে রাইজোপোডিয়াল। এই রাইজোপোডিয়াল এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এই সেলগুলো নিজেদের মধ্যে ইউনাইটেড অবস্থায় থাকে, যেটা রাইজোপোডিয়ার দ্বারা ইউনাইটেড অবস্থায় থাকে। মানে ধরো এরকম একটা সেল আছে, এটা একটা অ্যালগি আর এটা একটা অ্যালগি, তো এর যে এই উপাঙ্গগুলো রয়েছে, এই যে উপাঙ্গগুলো রয়েছে এইটাকে বলা হয় রাইজোপড। এই রাইজোপডের মাধ্যমে এইটা আর এইটা নিজেদের মধ্যে যুক্ত হয়ে আছে, তখন এটাকে এই ধরনের অ্যালগিকে বলা হচ্ছে বা এই ধরনের এগ্রিগেশনকে বলা হচ্ছে রাইজোপোডিয়াল। যার এক্সাম্পল হচ্ছে ক্রিসিডিয়াস্ট্রাম, ঠিক আছে। এক্সাম্পলগুলো ইম্পর্ট্যান্ট, মনে রাখবে ছবি দেখে। আমি লেখা এবং ছবি মোটামুটি হচ্ছে, আমি জানি এত ভালো হচ্ছে না, তো তাও আমিও চেষ্টা করছি। ক্রিসিডিয়াস্ট্রাম, ঠিক আছে, এইটা হচ্ছে ক্রিসোফাইসি থেকে, ঠিক আছে। এইবারে এটা হয়ে গেল। এইবারে তাহলে আমরা এতক্ষণ ধরে পড়ছিলাম মাল্টিসেলুলার অ্যালগি। মাল্টিসেলুলার অ্যালগির মধ্যে আমরা কলোনিয়াল পড়ছিলাম, কলোনিয়ালকে দুভাগে ভাগ করেছিলাম, আবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে কলোনিয়ালকে দুভাগে ভাগ করেছিলাম। কলোনিয়ালকে একটা করেছিলাম সিনোবিয়াম, একটা করেছিলাম এগ্রিগেটেড ফর্ম। সিনোবিয়ামকে আবার আমরা দুভাগে ভাগ করেছিলাম, একটা মোটাইল করেছিলাম, নন মোটাইল করেছিলাম। এবং এগ্রিগেটকে আমরা ভাগ করিনি, টাইপস পড়ছিলাম। একটা করছিলাম পালমেলয়েড পড়েছি, একটা ডেন্ড্রয়েডস পড়েছি, আর একটা রাইজোপোডিয়াল পড়েছি। এইবারে কলোনিয়ালের মতো আমরা আরেকটা মাল্টিসেলুলার অ্যালগি টাইপ দেখব, সেটা হচ্ছে ফিলামেন্টাস, ঠিক আছে। এইবারে যেটা দেখব সেটা হচ্ছে ফিলামেন্টাস মাল্টিসেলুলার অ্যালগি, ঠিক আছে। ফিলামেন্টাস মাল্টিসেলুলার অ্যালগির মধ্যে এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এতক্ষণ ধরে আমরা যেটা কলোনিয়াল অ্যালগিতে দেখছিলাম যে কলোনি, তারা গোল গোল ভাবে কলোনি তৈরি করছে, রেগুলার হোক ইররেগুলার হোক। এখন এবারে ফিলামেন্টাস মানে তারা একটা সরু ফিতার মতো হয়ে পরপর অ্যারেঞ্জড হবে, তখন সেটাকে আমরা ফিলামেন্টাস বলছি। এইবারে এই ফিলামেন্টাস এর মধ্যে, ফিলামেন্টসকে বাংলায় সূত্রাকার বলা হয়, ঠিক আছে, সূত্রাকার অ্যালগি। এই ফিলামেন্টসকে আবার আমরা দুভাগে ভাগ করতে পারছি, একটা হচ্ছে ব্রাঞ্চড, একটা হচ্ছে আনব্রাঞ্চড। তো প্রথমে আমরা দেখব আনব্রাঞ্চড ফিলামেন্টাস অ্যালগি, ঠিক আছে, ফিলামেন্টাস মাল্টিসেলুলার অ্যালগি। আর একটা হচ্ছে ব্রাঞ্চড ফিলামেন্টাস মাল্টিসেলুলার অ্যালগি, ঠিক আছে। তাহলে এক তো ফিলামেন্টের মতো সেল যারা থাকবে তাহলে রিপিটেড ডিভিশন হবে, তাদের পরপর ডিভিশন যদি হয় তখন একটা প্লেন তৈরি হবে যেখানে পরপর এই ধরনের সেলগুলো থাকবে, ঠিক আছে। তখন সেটাকে আমরা ফিলামেন্টাস যে স্ট্রাকচারটা সেটা দেখতে পাবো, ঠিক আছে। অবভিয়াসলি তারা থ্রেড লাইক স্ট্রাকচার হবে, একদমই সুতার মতন দেখতে হবে। যেমন আমরা জানি যে স্পাইরোগাইরা কেমন দেখতে হয়, স্পাইরোগাইরা পরপর এরকম ফিলামেন্টের মতন থাকে এবং পরপর অ্যারেঞ্জড হয়ে থাকে সুতার মতো, তো সেই রকম। তাহলে আনব্রাঞ্চড ফিলামেন্ট প্রথমে দেখব, ঠিক আছে। তো আনব্রাঞ্চড ফিলামেন্টের মধ্যে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এদের মধ্যে ব্রাঞ্চিং দেখতে পাবো না, ঠিক আছে। সব থেকে মেন ব্যাপার হলো নো ব্রাঞ্চিং। তাহলে সোজা সাপটা ধরো এরকম
কতগুলো অ্যালগি মিলে, সূত্রাকার অ্যালগি মিলে তারা একটা ফিলামেন্টের মতন তৈরি করছে, মানে ফিলামেন্টগুলো একসাথে যুক্ত হয়েছে একটা কলোনি তৈরি করছে, মানে কলোনি তো হবে না, ওই যাই মানে ফিলামেন্ট তৈরি করছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এদের মধ্যে কোনো ব্রাঞ্চিং দেখতে পাওয়া যায় না, তো এদের এক্সাম্পল হচ্ছে স্পাইরোগাইরা, ঠিক আছে। স্পাইরোগাইরা হতে পারে একটা হচ্ছে ইউলোথ্রিক্স যেটা উডোগোনিয়ামের আন্ডারে, উডোগোনিয়েসি, আচ্ছা উডোগোনিয়াম হচ্ছে আর একটা এক্সাম্পল, ঠিক আছে। তো এতগুলো এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি যারা ব্রাঞ্চড হবে না, ঠিক আছে, আনব্রাঞ্চড হয়ে থাকবে। এবারে এদের কি হচ্ছে, এরা একটা জায়গায় থাকার জন্য তাদের একটা বেসাল অ্যাটাচমেন্ট থাকছে, ঠিক আছে, যার সাহায্যে এরা যুক্ত হয়ে থাকছে কোনো, মানে ধরো এটা একটা অ্যালগি, ঠিক আছে, এটা জলে থাকবে বেসিক্যালি, ঠিক আছে। তো জলের ফ্লোর সাথে যাতে না সে চলে যায় তার জন্য এদের একটা বেসিক অ্যাটাচমেন্ট থাকে, এটাকে হোল্ড ফাস্ট বলা হয়, ঠিক আছে। এটা মনে রাখবে, এটা প্রশ্ন আসতে পারে, হোল্ড ফাস্ট বলা হয় এটাকে। তো এই জিনিসটা আমরা দেখতে পাবো কিসে, সূত্রাকার, যেটা নিজেদের মধ্যে একটা জিলাটিন আবরণ থাকে, জিলাটিন আবরণ, সেই জিলাটিন আবরণের মধ্যে দিয়ে তারা থাকে এবং নিজেদের মধ্যে একটা সূত্রাকার গঠন তৈরি করে। আচ্ছা, এটা হচ্ছে ঘটনা। এরপর চলে আসবো যে ব্রাঞ্চড এর ক্ষেত্রে, এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা হলো আনব্রাঞ্চড, ঠিক আছে। এবারে চলে আসবো ব্রাঞ্চডের মধ্যে। ব্রাঞ্চডকে আবার বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়, যেমন হচ্ছে একটা হচ্ছে ব্রাঞ্চের ভাগ, একটা হচ্ছে ফলসলি, একটা হচ্ছে ট্রুলি। ফলসলি ব্রাঞ্চড কাকে বলছি তাহলে, না যেটা লুক লাইক ব্রাঞ্চড বাট সেটা হয়তো রিয়েল মানে ব্রাঞ্চড হচ্ছে না, বুঝতে পারছো। যেমন ট্রাইকমস, ব্লু গ্রিন অ্যালগির ক্ষেত্রে যে ট্রাইকমস দেখতে পাই সেটা হচ্ছে একটা ফলস ব্রাঞ্চডের এক্সাম্পল। আচ্ছা, একটা এক্সাম্পল দিই ফলস ব্রাঞ্চডের, একটা এক্সাম্পল হচ্ছে সাইটোনিমা, ঠিক আছে। সাইটোনিমার ক্ষেত্রে আমরা এরকম একটা ছবি দেখতে পাবো, এরকম ভাবে, ঠিক আছে। তাহলে এখানে সাইটোনিমার সেলগুলো রয়েছে, ঠিক আছে। তাদের ধরো এইটাও রয়েছে আর এটাও রয়েছে, ঠিক আছে, এই দুটো একে অপরের ফলস ব্রাঞ্চড, ঠিক আছে, এই দুটো হচ্ছে একে অপরের ফলস ব্রাঞ্চ, বোঝা যাচ্ছে। মানে তারা ব্রাঞ্চ তৈরি করেছে বাট এটা পুরোটাই হচ্ছে একটা ফিলামেন্ট, তাহলে এটা এর এক্স্যাক্টলি ব্রাঞ্চ নয়, বাট এটা দূর থেকে দেখে কি মনে হচ্ছে যে এটারই ব্রাঞ্চ, তার জন্য এটাকে বলা হচ্ছে ফলস ব্রাঞ্চ, ঠিক আছে। কার ক্ষেত্রে দেখতে পাবো, সাইটোনিমা। ট্রু ব্রাঞ্চ আমরা যেটার মধ্যে কোনো ফলস ব্যাপার নেই, এটা এক্স্যাক্টলি ব্রাঞ্চিংই হয়, ঠিক আছে, এক্স্যাক্টলি যেটাতে ব্রাঞ্চিং হয় সেইটা হচ্ছে ট্রু ব্রাঞ্চের যে টাইপটা সেটাকে বলছি, ঠিক আছে। তো সাইটোনিমা যেটা বললাম সেটাকে আমরা এইটাকে একদিক থেকে আমরা ফলস ব্রাঞ্চ বলছি, অনেক সময় সিউডো ব্রাঞ্চও বলা হয়, ঠিক আছে, সিউডো ব্রাঞ্চও বলা হয়, সিউডো মানে ছদ্ম, মনে রাখবে। আচ্ছা, এইবারে যেটা ট্রু ব্রাঞ্চ রয়েছে, ট্রু ব্রাঞ্চের এক্সাম্পল হচ্ছে এখানে রিয়েল ব্রাঞ্চিং হয়, তো ক্ল্যাডোফোরা হচ্ছে ট্রু ব্রাঞ্চের এক্সাম্পল, মনে রাখবে। ক্ল্যাডোফোরা খুব ইম্পর্ট্যান্ট একটা পোর্শন। কি হয় এদের ক্ষেত্রে, যে অ্যালগিরা পাশাপাশি থাকে এবং সেলগুলো কি করে, রিয়েল ব্রাঞ্চিং করে, এদের ক্ষেত্রে কি হয়, রিয়েল ব্রাঞ্চিং হয়। তো এই যে ক্ল্যাডোফোরাটা রয়েছে এর মধ্যে যে ব্রাঞ্চিংটা, এই ব্রাঞ্চটা এগুলো সব রিয়েল ব্রাঞ্চ, ঠিক আছে। তাহলে ব্রাঞ্চের মধ্যে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে ফলস ব্রাঞ্চ আর ট্রুলি ব্রাঞ্চ দেখলাম। এইবারে আরেকটা যেটা দেখার আছে যে ট্রুলি ব্রাঞ্চ যদি হয় তারও কিছু ভাগ আমরা দেখতে পাবো, যেমন ফর এক্সাম্পল ট্রুলি ব্রাঞ্চের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে একটা হচ্ছে সিম্পল ফিলামেন্ট, একটা হচ্ছে হেটেরোটিকাস ফিলামেন্ট। কি দেখতে পাবো তাহলে, ট্রুলি ব্রাঞ্চড যদি হয় তার ক্ষেত্রে একটা দেখতে পাবো সিম্পল ফিলামেন্ট, সিম্পল ফিলামেন্টে কি দেখতে পাবো, আচ্ছা আরেকটা লিখে দিই, হেটেরোটিকাস, ঠিক আছে। হেটেরোটিকাস একে বাংলায় অসমাংসকও বলা যেতে পারে,
ঠিক আছে। সিম্পলের ক্ষেত্রে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এদের নিচে একটা অ্যাটাচমেন্ট থাকবে এই অ্যালগিদের, ঠিক আছে, তার সাথে সেলগুলো যুক্ত হয়ে হয়ে তারা থাকবে এবং যে কোনো একটা সেল থেকে একটা ব্রাঞ্চ তৈরি হতে পারে, ঠিক আছে, তখন এটাকে সিম্পল ফিলামেন্ট আমরা বলবো। মোটামুটি একটা থ্যালাস লাইক স্ট্রাকচার প্রথমে থাকে, সেই থ্যালাস লাইক স্ট্রাকচার থেকে সেল ডিভাইড হয় প্লেনে, একটা নির্দিষ্ট প্লেনে, এবং সেখানে যেটা হয় সেটা হচ্ছে যে কোনো একটা সেল থেকে ব্রাঞ্চ তৈরি হতে পারে। যেমন ক্ল্যাডোফোরার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, ক্ল্যাডোফোরা যা দেখলাম একটু আগেই দেখলাম, তো সেইটা হচ্ছে এই যে, তো এইটা হচ্ছে তার এক্সাম্পল। আচ্ছা, হেটেরোটিকাসটা তাহলে কি? হেটেরোটিকাস টাইপ যেটা আমরা দেখতে পাবো, ব্রাঞ্চটের মধ্যে হেটেরোটিকাস দেখতে পাচ্ছি। এখানে একটা গল্প আছে, গল্প হচ্ছে যে এখানে যখন ব্রাঞ্চিংটা হয় দুভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে সাহিত্য, যাকে আমরা প্রোস্ট্রেট বলছি, আর একটা হচ্ছে ইরেক্ট, যাকে বাংলায় রিজুও বলা হয়। তো এই যে দুটো, একটা এই দিকে যে সেলগুলো ডেভেলপ হয় এরা মাটির সাথে সাথে ডেভেলপ হয়, আর এরা সোজাসুজি ডেভেলপ হয়, ঠিক আছে। তো এই ধরনের ডেভেলপমেন্টকে বা এই ধরনের ব্রাঞ্চড অ্যারেঞ্জমেন্ট অফ অ্যালগিকে বলা হয় হেটেরোটিকাস টাইপ অফ ডেভেলপমেন্ট। এরও আবার বিভিন্ন টাইপস আছে, যেমন ধরো সাহিত্য অবস্থায় এবং রিজু অবস্থা দুটোরই যদি ডেভেলপমেন্ট ঠিকঠাক হয় তখন সেটাকে আমরা একটা ডেভেলপমেন্ট বলবো। আচ্ছা, আবার যদি সাহিত্য অংশর একটা ডেভেলপমেন্ট হচ্ছে বাট রিজু অংশ যেটা সোজা যেটা রয়েছে সেটা ঠিকঠাক ডেভেলপমেন্ট হচ্ছে না, এটা একটা টাইপ বলবো। আবার সাহিত্য অংশ ও ঠিকঠাক হচ্ছে না কিন্তু রিজু অংশ ভালো হচ্ছে, সেটা একটা। তো তিনটারই এক্সাম্পল আছে। মেজরলি ইন জেনারেল যদি আমরা হেটেরোটিকাসের একটা এক্সাম্পল দেখি তাহলে একটা ভালো এক্সাম্পল হচ্ছে একটোকার্পাস, ঠিক আছে। একটা একটোকার্পাস, তার একটা নিচে একটা সেলের ব্রাঞ্চ রয়েবে এবং তার উপর একটা সেলের ব্রাঞ্চ, তার আবার ব্রাঞ্চ, ঠিক আছে। এই যে আমি স্ট্রবিলাসের মতন যেটা স্ট্রাকচারটা আঁকছি সেটাকে বলা হয় প্লুরিওকুলার স্পোরেঞ্জিয়াম, ঠিক আছে, এটাকে বলা হয় প্লুরিলকুলার স্পোরেঞ্জিয়াম, এরকম। তখন এইটা হচ্ছে একটোকার্পাস। আচ্ছা, আমি যে টাইপগুলো বলেছি তাদের একটু এক্সাম্পল বলে দিই। তাহলে তাদের মধ্যে যেটা দেখতে পাবো যে যদি ইরেক্ট অংশ আর সাহিত্য অংশ দুটোর যদি সমান ডেভেলপমেন্ট হয় তাহলে সেটার এক্সাম্পল হবে টেন্টাপোলিয়া ক্লোরোফাইসির আন্ডারে, ঠিক আছে, টেন্টেপোলিয়া। আচ্ছা, যদি শুধুমাত্র সাহিত্য অংশ ভালো গঠিত হচ্ছে আর যদি ইরেক্ট অংশ ঠিকঠাক গঠিত না হয় তখন তার এক্সাম্পল হচ্ছে কোলোক্যাটি, এটাও ক্লোরোফাইসির আন্ডারে, এটাও ক্লোরোফাইসির আন্ডারে, এটাও ক্লোরোফাইসির আন্ডারে। আর সাহিত্য অংশের ডেভেলপমেন্ট ঠিকঠাক হচ্ছে না, ইরেক্ট অংশের ডেভেলপমেন্ট ঠিকঠাক হচ্ছে, তখন তার একটা এক্সাম্পল আমরা দিতে পারি, সেটা হচ্ছে ড্রাপারনাল্ডিয়া, ঠিক আছে, এটাও ক্লোরোফাইসির আন্ডারে, ঠিক আছে। তাহলে আমরা কি পড়লাম? আমরা পড়লাম যে হেটেরোটিকাস টাইপ অফ ব্রাঞ্চড যদি থাকে সেই ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো, সেইটা নিয়ে আমরা একটু আলোচনা করলাম। আচ্ছা, এইবারে আর কতগুলো বিশেষ টাইপ যেটা দেখতে পাই আমরা অ্যালগির মধ্যে রেঞ্জ অফ থ্যালাস স্ট্রাকচারের আন্ডারে পড়বে। যেমন হচ্ছে একটা হচ্ছে যে সাইফোনেসিয়াস টাইপ, যেটাকে নলাকৃতিও বলা হয়। নলাকৃতি কিছু অ্যালগি থাকে যার এক্সাম্পল হচ্ছে, বলে দিচ্ছি, এক্সাম্পল হচ্ছে ভাউকেরিয়া, ঠিক আছে। এরা দেখতে নলের মতনই হয়, এক্স্যাক্টলি একদম নলের মতো। কেন হয় সেটাও বলে দিচ্ছি, যে একটা কোষ, একটা সিঙ্গেল কোষ ছিল, সে ডিভিশন হচ্ছে, তার ডিভিশন হচ্ছে পরপর ডিভিশন হচ্ছে অনেকগুলো, এবং ডিভিশন হয়ে তাদের প্রচুর নিউক্লিয়াস হয়ে গেছে, মানে তার ক্যারিওকাইনেসিস হয়েছে ঠিকঠাক, বাট তার যেটা সাইটোপ্লাজমের ডিভিশন সাইটোকাইনেসিস সেটা কিন্তু হয়নি, ফলে তার এতগুলো সেল হয়ে গেছে, মানে সাইটোকাইনেসিস হলে এতগুলো সেল হয়ে যেত, বাট কি হলো যে তার সাইটোকাইনেসিস হলোই না, তাহলে এটা একটা সিঙ্গেল সেল রইলো যার কাছে অনেকগুলো নিউক্লিয়াস রয়েছে। তখন এই পুরো ব্যাপারটা দেখতে অনেকটা নলাকার হয়ে গেল এবং
এটাকে বহু নিউক্লিয়াসযুক্ত কোষও বলা হয়, ঠিক আছে। তো তার জন্য এটাকে সাইফোনিয়াসিয়াস অ্যালগির মধ্যে তখন আমরা এই জিনিসটা দেখতে পাবো, সেটা ভাউকেরিয়ার মধ্যে আমরা দেখতে পাই, ঠিক আছে। মেনলি আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ভাউকেরিয়ার ক্ষেত্রে, ভাউকেরিয়ার মধ্যে এই বৈশিষ্ট্য দেখতে পাই। কি হয় না, এদের যে ক্যারিওকাইনেসিসের পর যে সাইটোকাইনেসিস হওয়ার কথা সেইটা হয় না, ঠিক আছে। সিনোসাইটিক সেল তৈরি হয়। এইবারে নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কিছু অ্যালগি আছে যেটা থ্যালাসের মতন দেখতে হয়, তাকে থ্যালয়েড বলছি, ঠিক আছে, থ্যালয়েড টাইপ। এই থ্যালয়েড টাইপের মধ্যে কি দেখতে পাই যে তারা যখন তৈরি হয় তারা নিজেদের মধ্যে কি হয়, থ্যালাসটা ডেভেলপ করে নিজেদের মধ্যে এবং একদম পাতার মতো দেখতে হয়ে যায়, ঠিক আছে। এই পাতার মতন দেখতে অ্যালগি দিকে আমরা বলি থ্যালয়েড টাইপ, যার এক্সাম্পল হচ্ছে উলভা, ঠিক আছে। এটা এক্স্যাক্টলি পাতার মতনই দেখতে হয় উলভা, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি দেখতে হয় এইরকম। এটা অ্যালগি কী হচ্ছে, থ্যালাসের মধ্যে তার ডেভেলপমেন্টটা এইরকম হচ্ছে। আচ্ছা, আর কিছু যেরকম আমরা বিশেষ ধরনের অ্যালগি দেখতে পাবো সেটা হচ্ছে যে একটা দেখতে পাই আমরা যে ম্যাক্রোস্কোপিক কিছু অ্যালগি দেখতে পাই, ঠিক আছে। ম্যাক্রোস্কোপিক কিছু অ্যালগি দেখতে পাবো, যেমন তার একটা এক্সাম্পল হচ্ছে কারা। কারা হচ্ছে ক্যারোফাইসি এর আন্ডারে, ক্যারোফাইসি এদের মধ্যে, কারার মধ্যে আমরা কি দেখতে পাবো, পর্বমধ্য দেখতে পাবো, তাদের স্টবিলাস দেখতে পাবো, ইত্যাদি দেখতে পাবো, বেশ উন্নত, ঠিক আছে, অ্যাডভান্স টাইপের হচ্ছে কারা। কারা বাদ দিয়ে আরেকটু আমরা উন্নত দেখতে পাবো যাদের মধ্যে রাইজয়েড থাকে, ঠিক আছে। তাদের রাইজয়েড মানে ধরো রুটের পূর্ব অবস্থা, এরকম একটা স্ট্রাকচার, যেমন ফিউকাসের মধ্যে দেখতে পাবো, ফিউকাস দেখতে পাবো, এটা অ্যাডভান্স টাইপ। আর অ্যাডভান্স টাইপের মধ্যে পড়ছে পলিসাইফোনিয়া, ঠিক আছে। তো এরা হলো যেমন পলিসাইফোনিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাবো ব্রাঞ্চিং দেখতে পাবো, ঠিক আছে। তো এই যেটুকু ইনফরমেশন আমার কাছে ছিল আমি সেটাই তোমাদের সামনে কোনো রকমভাবে একটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করলাম। আমার অনেক ইচ্ছা ছিল যে রেঞ্জ অফ থ্যালাস স্ট্রাকচারটাকে আমি রিপ্রেজেন্ট করব। তো শুরু থেকে আমরা কি করলাম যে আজকের ভিডিওতে, এই ভিডিওটাতে রেঞ্জ অফ থ্যালাস স্ট্রাকচারকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করলাম, এবং আমি আশা করছি যে কিছু না কিছু একটু হেল্প হবে। এর সাথে তোমরা নিজেদের বই টই পড়ো, ঠিক আছে, নোটস পড়ো, যার কাছে যা আছে। আমি এই লেখাটা যে গ্রুপটার কথা বললাম সেই গ্রুপটাই পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা জয়েন হয়ে থাকতেই পারো, এতে ক্ষতি তো কিছু হবে না, হলে একটা লাভ হতেও পারে বা কিছুই হবে না হয়তো, ঠিক আছে। সো ওই জন্য গ্রুপটা, কারো যদি কোনো প্রশ্ন থাকে সে জিজ্ঞেস করতে পারবে, যদি আমার পক্ষে পসিবিলিটি মানে থাকে যে আমি যদি বা পারি সেই জিনিসটা, তো আমি সেটা সলভ করবো, বা বাকিরাও মানে যদি গ্রুপে অনেকজন থাকে তাহলে তারা নিজেদের মধ্যেও একটা আলোচনা করা যেতে পারে। তো ইত্যাদি ইত্যাদি পসিবিলিটিস ভেবে আমি এটা করেছি। যেটা পড়লাম সেটা হচ্ছে অ্যালগির রেঞ্জ অফ থ্যালাস স্ট্রাকচার। আমি চেষ্টা করলাম নিজের মতো করে হালকা করে ছবি টবি দিয়ে নিজের কনসেপ্ট দিয়ে একটু বোঝানোর। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে, চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও। যদি মানে যদি মনে হয় যে কারো হেল্প হবে তো একটু শেয়ার করে দিও। আর যদি মানে এই এই মানে এই যে মানে আমি বানানোর চেষ্টা করছি, কন্টেন্ট কিছু দেওয়ার চেষ্টা করছি, সেইটা যদি ঠিক লাগছে তাহলে আমি নিশ্চয়ই নেক্সট ভিডিও বানাবো। অবশ্যই দেখবো যে সবার যদি ঠিকঠাক লাগে তবেই আমি মানে আমি চেষ্টা করব যে নেক্সট আরও অন্য কোনো টপিক নিয়ে, বা এই অ্যালগির পোর্শনটাকে একটা না কমপ্লিট কর, যাতে আমি একটা মোটামুটি একটা প্লেলিস্ট বানিয়ে দিতে পারি যেটা সিলেবাসের একটা অংশ কভার হবে। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই পড়াশোনা করতে থাকে।